চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। হ্যাঁ, রিস্ট্রিমেন্টো কথাটির অর্থ কি? আগের দিন বলেছিলাম পড়ানোর সময়, কি করেছো প্রথম অ্যান্সার? সি, পুনরুত্থান। মানে এটা নবজাগরণ বা পুনরুত্থান যেটাকে আমরা বলে থাকি, নবজাগরণ, রেনেসাঁস বা পুনরুত্থান। অপশন এ আমাদের কারেক্ট, অবশ্যই ঠিক। নেক্সট, ইতালিতে পুনরুত্থান বা জাতীয় চেতনা সঞ্চারে কোন চিন্তাবিদ জড়িত ছিলেন না? কোন চিন্তাবিদ জড়িত ছিলেন না? দিয়েটা হবে কি হবে? ডি, হ্যাঁ, ডি সিলার। সিলার, সিলার। একদম। অ্যাজেগোলিও, ক্যাপোনিয়া, লিওপার্ডি এরা সবাই এর সাথে ইনক্লুডেড ছিল, ঠিক আছে, কিন্তু এখানে সিলার তিনি এর সাথে ইনক্লুডেড ছিলেন না। ইতালির পুনরুত্থান, ভেরি গুড। আচ্ছা, ইতালির ঐক্যের মন্ত্রগুরু কাকে বলা হয়? ম্যাথিনি। ম্যাথসিনি। ম্যাথসিনির থেকে উদ্বুদ্ধ হয়েছিল গ্যারিবল্ডি, তাই তো? আর ক্যাভুর হচ্ছে পলিটিক্স, মন্ত্রগুরু বলা হয়ে থাকে ম্যাথসিনিকে। আচ্ছা, ভালো কথা। ম্যাথসিনি প্রথম জীবনে কোন সংগঠনে যোগদান করেছিল? কার্বনারি। কার্বোনারি। কার্বোনারি। ইয়ং ইতালি তো পরে হলো। ইয়ং ইতালি কি ছিল না, প্রথমে কার্বোনারি ছিল, তারপর সেখান থেকে ইয়ং ইতালি ফরমেশন করেছিল। মনে পড়েছে? ইয়ং ইতালি যখন কার্বোনারি দলের এটা ব্যর্থ হলো, তারপরে ইয়ং ইতালি ফরমেশন করেছিল। মনে পড়ছে এবার? পড়ানোর সময় বলেছিলাম। আচ্ছা, ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কাকে বলা হয়? ম্যাথিনিকে। মস্তিষ্ক বলা হয় ক্যাভুরকে, কারণ ক্যাভুর হচ্ছে ডিপ্লোমেসি, মানে কূটনীতির মাধ্যমে, মানে স্বাধীনতা মানে ঐক্যের জন্য বা ইতালির ঐক্যের পক্ষে ছিল, এই জন্য তাকে মস্তিষ্ক বলা হয়। বলেছিল মস্তিষ্ক একে বলা হয়, আর হৃদয় ম্যাথসিনিকে বলা হয়, বলেছিলাম। ঠিক আছে, আশা করি মনে আছে। আচ্ছা, কার্বোনারি শব্দের অর্থ কি? জ্বলন্ত অঙ্গার। জ্বলন্ত অঙ্গারবাহী, ঠিক আছে, কারণ এরা জ্বলন্ত অঙ্গার বা জ্বলন্ত কয়লা নিয়ে যেত, সেই জন্য কার্বোনারি শব্দের অর্থ জ্বলন্ত অঙ্গারবাহী। আচ্ছা, ইতালির কোন অঞ্চলে কার্বোনারি গুপ্ত সমিতির প্রভাব ছিল বেশি? এটাও লেখা ছিল সুন্দর। নেপলস। ইতালির নেপলসে কার্বোনারি গুপ্ত সমিতির প্রভাব ছিল সর্বাধিক। ভেরি গুড। নেক্সট, কার্বোনারি উদ্যোগে নতুন সংবিধানের দাবিতে নেপলস বিদ্রোহের নেতা কে ছিলেন? হ্যাঁ, অ্যান্সার কি হবে? জেনারেল পেপ। ভেরি গুড। কার্বোনারি সংবিধান নেপলসের বিদ্রোহের নেতা ছিল জেনারেল পেপ। ভেরি গুড। নেক্সট, ইয়ং ইতালি দলটি কবে গঠিত হয়? বলেছিলাম 1831। 1831। হ্যাঁ, ইয়ং ইতালি দল তৈরি হয়েছিল 1831 খ্রিস্টাব্দে। জোসেফ ম্যাথসিনি কোথায় ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠা করেছিলেন? ফ্রান্সের মার্সেই। এটাও বলা ছিল ফ্রান্সের মার্সেই শহরে তিনি ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠা করেছিলেন, একদম সুন্দরভাবে বলা ছিল। ইয়ং ইউরোপ দল কে গঠন করেছিল? এটাও অ্যান্সার হবে ম্যাথসিনি। ম্যাথসিনি গঠন করেছিল ইয়ং ইউরোপ দল। ম্যাথসিনি কোথায় ইয়ং ইউরোপ, আচ্ছা একই কোশ্চেন। সুইজারল্যান্ড। আচ্ছা আচ্ছা, কোথায়, আচ্ছা কে করেছিল আর এটা কোথায়? অ্যান্সার হবে সুইজারল্যান্ড। ভেরি গুড। সুইজারল্যান্ডে করেছিল। একটা কে করেছিল, একটা কোথায় করেছিল, আগের কোশ্চেনটাতেই দেওয়া ছিল আর কি। যাই হোক, ইটালিয়া ফর ফারাদাসে ইতালি এককভাবে এগিয়ে চলবে, কে বলেছিল? ম্যাথসিনি। কারণ তার বিশ্বাস ছিল যে ফ্রান্সের যে ইতালির লোকেরা বিদেশি শক্তির সাহায্য ছাড়াই নিজেরাই স্বাধীনতা অর্জন করতে পারবে, তাই তো? 1822 খ্রিস্টাব্দে পিডমন্টে সংগঠিত বিদ্রোহের নেতৃত্ব দেন কে? সান্তা রোসা। ইতালির নবজাগরণে আধ্যাত্মিক কোনটা বাবা?
জেনারেল পেপ ছিল, কিন্তু পিডমন্টে যে বিদ্রোহ হয়েছিল তার নেতৃত্ব কে দিয়েছিল? নোটসটা দেওয়া ছিল তো? নোটসে হ্যাঁ, নোটসে দেওয়া ছিল। নোটসে দেওয়া ছিল, পড়বে, নোটসে লেখা ছিল। নোটসটা ভালো করে পড়লেই ওখানে পেয়ে যাবে। আচ্ছা, ইতালির নবজাগরণে আধ্যাত্মিক শক্তি বা অনাগত রাষ্ট্রের প্রত্যাদিষ্ট পুরুষ বলে ম্যাথসিনিকে উল্লেখ করেছে কোন ঐতিহাসিক? হ্যাজেন। ঐতিহাসিক হ্যাজেন। আচ্ছা, অ্যাসোসিয়েশন অ্যাগ্রারিয়া নামে কে সমিতি গঠন করেছিলেন? এটাও দেওয়া ছিল। ক্যাভুর। এটাও বলা ছিল। নোটসে পুরো ম্যাক্সিমাম প্রশ্ন নোটসে দেওয়া ছিল। ক্যাভুর কবে রিসেজামেন্টো পত্রিকা প্রকাশ করে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন? এটাও দেওয়া ছিল। 1847। খুব ভালো করে পড়তে হবে, নোটসে সব দেওয়া আছে। ক্যাভুর কত খ্রিস্টাব্দে পিডমন্ট সার্ডিনিয়ার মন্ত্রিসভায় যোগদান করেন? 1850। 1850, 1850। আচ্ছা, ক্যাভুর কবে অ্যাসোসিয়েশন অ্যাগ্রারিয়া সমিতি গঠন করেন? 1832। 1832, 1832 খ্রিস্টাব্দে। আচ্ছা, ক্যাভুর কবে রাজা ভিক্টর ইমানুয়েল কর্তৃক পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী হন? 52, 1852। আচ্ছা, কোন ঐতিহাসিক ক্যাভুরকে পিডমন্ট সার্ডিনিয়ার শিল্প বিপ্লব বা শিল্প উন্নয়নের নায়ক বলে অভিহিত করেছেন? এডগার হোল্ট। এডগার হোল্ট। ভেরি গুড। আচ্ছা, ইতালির কোন রাজ্য ইতালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল? পিডমন্ট সার্ডিনিয়া। পিডমন্ট সার্ডিনিয়ার নেতৃত্বে ইতালির ঐক্য আন্দোলন হয়েছিল। আচ্ছা, প্রবক্তা কে ছিলেন এই আন্দোলনের প্রবক্তা? ম্যাথসিনি। এটা কি ম্যাথসিনি ছিল? ম্যাথসিনি কি পিডমন্ট সার্ডিনিয়ার নেতৃত্বে? না, এটা অ্যাজেগোলিও ছিল, মনে পড়ে? ম্যাথসিনি তো এটা চাইতেন না, ম্যাথসিনি চাইতো ইয়ং ইতালি দল ফরমেশন করতে, কিন্তু পিডমন্ট সার্ডিনিয়ার নেতৃত্বে যে করা হবে এটা অ্যাজেগোলিওর নেতৃত্বে ছিল, মনে পড়ছে? বলেছিলাম, খেয়াল করতে হবে। ইতালি ঐক্যের প্রথম সোপান হিসাবে কোন অঞ্চল জয়লাভকে বোঝায়? ল্যাম্বার্ডি আর মিলান। ল্যাম্বার্ডি আর মিলান। ইতালির ঐক্য সমস্যাকে কিভাবে কেবল আন্তর্জাতিক সমস্যায় পরিণত করে? বলেছিলাম সবগুলোই হবে। বলেছিলাম ওই যে ক্রিমিয়ার যুদ্ধে জয়লাভ মানে যোগদান করেছিল, যেটা প্রয়োজন ছিল না, কিন্তু যোগদান করার মাধ্যমে প্যারিসের শান্তি সম্মেলনে গিয়ে সব কথা তুলে ধরেছিল, একদম মেনশন করা হয়েছিল। ইতালির ঐক্য সাধনের ক্ষেত্রে আচ্ছা, গুয়েলফ পন্থীদের পন্থা নীতি ছিল কোনটি? আচ্ছা, এটা মনে হয় বলা নেই। যারা হচ্ছে অ্যাকচুয়ালি খ্রিস্টান ধর্ম বা পোপকে ফলো করে তাদেরকে গুয়েলপন্থী বলা হচ্ছে। মানে একমাত্র পোপতন্ত্রের মাধ্যমে ইতালির ঐক্য সম্ভব। নব্য গুয়েলপন্থীর মুখ্য প্রবক্তা কে ছিলেন, যার বিখ্যাত গ্রন্থ ছিল মোরাল অ্যান্ড সিভিল প্রাইমার্সি অফ দ্য ইন্ডিয়ান্স? আচ্ছা, পারবে না, এটা হচ্ছে জিওবার্তি। এটা পড়ানো নেই। ফেব্রুয়ারি বিপ্লবের পর ইতালির কোন অঞ্চলে অস্ট্রিয়া বিরোধী আন্দোলন ব্যাপক আকার ধারণ করে? বলেছিলাম মিলান। মিলান অঞ্চলে অস্ট্রিয়া, কারণ মিলান আন্ডারে ছিল, অস্ট্রিয়ার আন্ডারে, ওই জন্য মিলানে অস্ট্রিয়া বিরোধী আন্দোলন হয়। রিয়েল পলিটিক বা বাস্তব রাজনীতির প্রবক্তা কাকে বলা হয়? ক্যাভুরকে বলা হয়। ঠিক আছে, প্রথম বাস্তব রাজনীতির প্রবক্তা বলা হয় ক্যাভুরকে। কবে কাদের মধ্যে প্লেম্বার্ডিয়ার্স এর গোপন চুক্তি স্বাক্ষর হয়েছিল? বলেছিলাম
1858 ক্যাভুর আর উইলিয়াম 1858 খ্রিস্টাব্দে এই একটা ক্যাভুর আর হয়েছিল। তৃতীয় উইলিয়ামসের সঙ্গে প্লেম্বোডিয়াসের সন্ধি তৃতীয় স্বাক্ষর হয়েছিল। ভেরি গুড। আচ্ছা, ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি কাদের মধ্যে হয়েছিল? 1859 1859 অস্ট্রিয়ার ফ্রান্সের মধ্যে। জুলাই জুলাই জুলাইতে অস্ট্রিয়া ফ্রান্সের হুম। মধ্যে। কাদের মধ্যে জুরিখের সন্ধি এটাও বলেছিলাম? ইতালি অস্ট্রিয়া এটাও 59 ইতালি আর অস্ট্রিয়া। অস্ট্রিয়ার মধ্যে হয়েছিল জুরিখের সন্ধি 1859। পরপর সন্ধিগুলো ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। গেরিলা যুদ্ধের নায়ক এটাও বুঝিয়েছিলাম কি হবে? গ্যারিবল্ডি হবে, কারণ তিনি আমেরিকায় গিয়ে গেরিলা গ্যারিবাল্ডি। যুদ্ধ পারদর্শী হয়েছিলেন। ঠিক আছে, এবং এখানে ইতালিতে এসে তিনি হুম। গেরিলা যুদ্ধের মাধ্যমে নেপলস আর সিসিলি দখল করেছিলেন। মেনশন করেছিলাম। আচ্ছা, এই উক্তিটা কার ছিল? সিংহের মতো সাহসী, মস্তিষ্ক ছিল ষাঁড়ের মতো নিরেট। ক্যাভুর, এটাও বলেছিলাম অবশ্যই। আচ্ছা, নেপলস এবং সিসিলি কে জয় করে? আচ্ছা, নেপল সিসিলি কি হবে? অ্যান্সার হবে গ্যারিবল্ডি। ভেরি গুড। ইতালির কোন নেতা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মেটার্নিক তন্ত্রের অবসানে ডাক দিয়েছিলেন? গ্যারিবল্ডি। ভেরি গুড। আচ্ছা, লাল কোট্টা বাহিনী কে গঠন করেন? এটাও গ্যারিবল্ডি। সব গ্যারিবল্ডিরই কথা হচ্ছে এখন। আচ্ছা, ভালো কথা। ইতালিদের মধ্যে কোন অঞ্চল অমুক্ত ইতালি নামে পরিচিত? সবগুলো। কারণ এই জায়গাগুলো আলাদা করে স্বাধীন হয়নি, পরে এগুলো ইতালির সাথে যুক্ত হয়। বলেছিল একদম শেষে এই কথাটা বলা ছিল। কনফেডারেশন অফ রাইন কত রাজ্যে ছিল? 39টি রাজ্য ছিল, যেটা নেপোলিয়ান গঠন করেছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে ভিয়েনা বন্দোবস্ত অনুযায়ী জার্মান রাজ্যগুলির ওপর নিম্নোক্ত কোন রাষ্ট্রের আধিপত্য স্থাপিত হয়েছিল? অস্ট্রিয়া। জোলভারিন নামে শুল্ক সংঘটি প্রাশিয়ার নেতৃত্বে কবে প্রতিষ্ঠিত হয়? 1819। 19 তো জোলভারিন। জোলভারিন কার উদ্যোগে? পরেরটাই হচ্ছে, হ্যাঁ, কার উদ্যোগ হবে? ম্যাজেন বলা ছিল তো, ম্যাজেনের উদ্যোগে। 17টি রাজ্য প্রাশিয়ার সঙ্গে কবে জোলভারিন শুল্ক সঙ্গে সংযুক্ত হয়েছিল? 1834। 1834। জোলভারিনকে জার্মান জনগণ তাদের জার্মানিকরণের পথে প্রথম দৃঢ় পদক্ষেপ বলে মনে করত। কার মন্তব্য? বলা নেই। জন ব্রাউনিং। আচ্ছা, ভেরি গুড। কোন ঐতিহাসিক মন্তব্য করেন যে জার্মানিকরণের প্রথম ধাপ হলো জোলভারিন? এটা হচ্ছে ম্যারিয়ট। আচ্ছা, ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টের অধিবেশন কোথায় আহুত হয়েছিল? ফ্র্যাঙ্কফুর্ট জার্মানিতে অবস্থিত না, ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট জার্মানিতেই হবে।
আচ্ছা, বিভিন্ন জার্মান রাজ্য থেকে কতজন নির্বাচিত প্রতিনিধি ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টে এসেছিলেন? 582। 586, 586। আচ্ছা, কাকে, কোন রাজ্যের শাসককে বলা হয়েছিল কিন্তু সে নেয়নি, দখল করেনি? বলেছিল তো, প্রাশিয়ার রাজা তৃতীয় উইলিয়ামসকে বলা হলো, তৃতীয় ফ্রেডরিক উইলিয়ামসকে, তিনি গ্রহণ করেননি। মনে পড়লো? হ্যাঁ স্যার। তাহলে প্রাশিয়ার রাজা ছিল। ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টকে বৃদ্ধ স্ত্রীলোকদের সমাবেশ কে বলেছেন? এটা বলেছিলাম, কার্ল মার্কস। কার্ল মার্কস। ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টকে বিপ্লবী জাতীয়তাবাদের প্রস্ফুটিত পুষ্প কে বলেছেন? কেটেলবি, একদম। আর বিসমার্ক কবে প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন? 1862, 1862। বিসমার্ক কর্তৃক প্রাশিয়ার প্রধানমন্ত্রী, প্রাশিয়ার রাজা কে ছিল? ছিল প্রথম উইলিয়াম। ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টের পরে ফ্রেডরিক উইলিয়ামের পরে প্রথম উইলিয়াম হয়েছিল। আচ্ছা, নেক্সট। প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির বিসমার্ক কতগুলি যুদ্ধে লিপ্ত হন? 3টি যুদ্ধ। প্রথমটা আমাদের হচ্ছে মানে এদের সঙ্গে, আমাদের বেলজিয়ামের সঙ্গে, তারপর অস্ট্রিয়া, আর শেষে ফ্রান্সের সঙ্গে, 3টি। কোন চুক্তিভঙ্গের অপরাধে অস্ট্রিয়া আর প্রাশিয়ার মধ্যে স্যাডওয়ার যুদ্ধ হয়েছিল? বলেছিলাম গ্যাস্টিনের সন্ধি। গ্যাস্ট্রিনের সন্ধি, কারণ সন্ধিটা করেই ছিল ভাঙার জন্য। বলেছিলাম না যোগদানও করতে পারতো, কিন্তু এই সন্ধি ভঙ্গের কথা বলে যুদ্ধ করবে। স্লেজুইক হলস্টাইনের ওপর দাবি প্রশ্নে প্রাচীয় মীমাংসা 1865 খ্রিস্টাব্দে গ্যাস্টিনের সন্ধি সম্পর্কে কে মন্তব্য করেন এই সন্ধি ছিল ফাটলের ওপর কাগজে তুলে? এটা বলা ছিল বিসমার্ক। হ্যাঁ, তাই ছিল বিসমার্ক। এই স্টেটমেন্টটাও দেওয়া ছিল। আচ্ছা, বিয়ারিৎজ এর গোপন চুক্তি কাদের মধ্যে হয়েছিল? ফ্রান্স আর প্রাশিয়ার মধ্যে। বিয়ারিৎজের গোপন চুক্তি হয়েছিল। জার্মানির ঐক্য সাধনের ক্ষেত্রে 7 সপ্তাহের যুদ্ধ বলেছিলাম কোনটিকে? স্যাডওয়ার যুদ্ধ মেনশন করা ছিল। 7 উইক যুদ্ধ, 7 সপ্তাহের যুদ্ধ মেনশন করা ছিল। স্যাডওয়ার যুদ্ধের মাধ্যমে জার্মানির কোন অংশের ঐক্য সাধন হয়? এটাও বলেছিলাম। উত্তর জার্মানি। হ্যাঁ, জার্মানির নর্থ পোর্শন, উত্তর জার্মানি, আর একদম শেষে পশ্চিম জার্মানিটা হয়, মানে দক্ষিণ জার্মানি বা পশ্চিম জার্মানি যেটাই বলবে। স্যাডওয়ার যুদ্ধে অস্ট্রিয়া পরাজিত হয়নি, প্রকৃতপক্ষে ফ্রান্সই এই যুদ্ধে পরাজিত হয়েছে, এটাও বলেছিলাম। কার মন্তব্য? থিয়ার্স। কত খ্রিস্টাব্দে স্পেনের রানী ইসাবেলা এক গণবিদ্রোহের ফলে পদচ্যুত হন? 1865 খ্রিস্টাব্দে। বিখ্যাত এইমস টেলিগ্রাফের সঙ্গে 1868। আচ্ছা, এইমস টেলিগ্রামের সঙ্গে যুক্ত ফরাসি রাষ্ট্রদূত যিনি এইমসের বিশ্রামরত, তার নাম কি ছিল? এটা বলেছিলাম, কাউন্ট বেনেদিতি। ভেরি গুড। আচ্ছা, 13ই জুলাই 1870 খ্রিস্টাব্দে বিখ্যাত বিসমার্ক প্রেরক কে পাঠিয়েছিল? প্রথম উইলিয়াম, যেটাকে এডিট করে বিসমার্ক ছাপিয়ে দিয়েছিল। এইমস টেলিগ্রাফ বিক্রয়, হ্যাঁ, এটা কি হবে এটাই বলছিলাম। বিসমার্ক এডিট করে পাবলিশ করে দিয়েছিল। সেডানের যুদ্ধের পরিপ্রেক্ষিতে কে মন্তব্য করে লাল কাপড় দেখিয়ে তিনি গলদেশে বা ফ্রান্সের ষাঁড়কে খেপিয়ে দিয়েছেন?
বিসমার্ক। বিসমার্ক। সেডানের যুদ্ধের মাধ্যমে জার্মানির কোন অংশ ঐক্যবদ্ধ হয়? এটা ছিল মনে হচ্ছে। না, দক্ষিণ হ্যাঁ জার্মানি। এটা দক্ষিণ জার্মানি। আর সেটা কি ছিল? কোন যুদ্ধের মাধ্যমে উত্তর জার্মানি হয়? হ্যাডওয়ার। হুম, স্যাডওয়ার। তাহলে দুটোর মধ্যে যেন গুলিয়ে না যায়, ঠিক আছে। সেডানের যুদ্ধে পরাজিত হয়েছিল কি? ফ্রান্স। ফ্রান্স পরাজিত হয়েছিল। আচ্ছা, 1871 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কফুর্ট সন্ধির মাধ্যমে সেডানের যুদ্ধে বিজিত পক্ষ ফ্রান্স জার্মানির কোন অঞ্চল ছেড়ে দিতে স্বীকৃত হয়? আলসেস লরেইন। আচ্ছা, প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম কবে ঐক্যবদ্ধ জার্মানির কাইজার বলে ঘোষিত হন? 1871 জানুয়ারি। আচ্ছা, কোন ঐতিহাসিক মন্তব্য করেন বিসমার্ক ছিলেন কূটনীতি শিল্পী, তিনি রাজনীতিকে অঙ্কের মতো নির্ভুলভাবে গণনা করতে পারতেন? এটা হচ্ছে কেটেলবির মন্তব্য। কেটেলবির মন্তব্য। ফ্র্যাঙ্কো জার্মান ছিল নেপোলিয়নের অশান্ত হস্তক্ষেপমূলক বৈদেশিক নীতির পরিণাম মাত্র। কোন ঐতিহাসিকের মন্তব্য? এটা হচ্ছে টমসন। আইডিয়াস অফ নেপোলিয়ন গ্রন্থটির রচয়িতা? তৃতীয় উইলিয়াম, সরি তৃতীয় নেপোলিয়ন। আর সেডানের যুদ্ধের গুরুত্ব? সবগুলোই, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি দেখো আমরা এটা করলাম, ঠিক আছে। দেখো মোটামুটি আমরা এগুলো সব কমপ্লিট করলাম, ঠিক আছে। সামনের সপ্তাহে আমরা কিন্তু এক্সাম নেব, ঠিক আছে। আমাদের এক্সাম হবে সামনের সপ্তাহে। এই যে সামনের সপ্তাহটা আসছে, আমাদের আজকে এটা আমরা করে নিচ্ছি। তোমাদের শিল্প বিপ্লবটা হয়ে যাচ্ছে, প্লাস আমি এমসিকিউ দিয়ে দিচ্ছি। মানে আজকে আমাদের কি বার? টিউসডে, ঠিক আছে, মঙ্গলবার। তাহলে বৃহস্পতিবার আমাদের আজকে আমি এমসিকিউ দিয়ে দিচ্ছি, তাহলে বৃহস্পতিবার আমাদের এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। শনিবার ক্লাস হবে, ঠিক আছে, তারপরে আমাদের টপিক শুরু করব। রবিবার সানডে আমি সকালে এক্সামের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। রবিবার সারা দিনের মধ্যে যে কোনো টাইমে তোমরা মানে লিঙ্ক ওপেন করে এক্সাম দিতে পারবে, ঠিক আছে। আমি লিঙ্ক দিয়ে দেবো গ্রুপে, ক্লিক করবে, ক্লিক করলেই দেখবে এক্সাম শুরু হয়ে যাবে। এখানে খুব বেশি বোঝার মতো নেই, ইনফরমেশন বেসড আছে, ইনফরমেশন আমাদের করে নিলেই আমরা দেখে নিতে পারবো, খুব বেশি কিছু এখানে ব্যাপার নেই। যে বলেছে 18 দশকের শেষ ভাগে ফ্রান্সে যখন ফরাসি বিপ্লবের ঢেউ ওঠে ইংল্যান্ডে, তখন নতুন বিপ্লব দেখা যায়। কি হয়? ইউরোপের বিভিন্ন দেশে শিল্পজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়। এর ফলে কি হয়? বিভিন্ন পণ্য সামগ্রী কাঁচামাল সংগ্রহের জন্য ইউরোপের দেশগুলি উপনিবেশ বিস্তারে এগিয়ে আসে। আর এই উপনিবেশ বিস্তারকে কেন্দ্র করে দেশগুলির মধ্যে একটা সাম্রাজ্য বিস্তারের প্রতিযোগিতা গড়ে ওঠে। এর ফলে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের সূচনা হয়ে থাকে। এবার এখানে শিল্প বিপ্লব, বিপ্লব কথার অর্থ হচ্ছে আমূল পরিবর্তন, এবং শিল্প বিপ্লব কি তাই নিয়ে ঐতিহাসিকরা একমত নয়। এই সময় কি হয়েছিল? বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার উৎপাদনের ক্ষেত্রে এবং সেগুলো উৎপাদনে ব্যবহার করা হচ্ছিল, ফলে তার যে গুণগত এবং পরিমাণগত মানের পরিবর্তন দেখা দিয়েছিল। আগে হাতে বোনা হতো, তারপর কাপড় যেগুলো মানে মিলের মাধ্যমে তৈরি হওয়ার ফলে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বৃদ্ধি পেল, সেটাকে শিল্প বিপ্লব বলা হয়েছে। সেই সম্পর্কে ডেভিড টমসন তার ইউরোপ সিন্স নেপোলিয়ন গ্রন্থে বলেছেন যে পণ্য উৎপাদন এবং যানবাহন চলাচলে বাষ্পচালিত মেশিনের ব্যবহারই হলো শিল্প বিপ্লবের মূল কথা। আর প্রথম শিল্প বিপ্লব কথাটা ব্যবহার করেছিলেন আগাস্তে ব্ল্যাঙ্কি, অবশ্যই এমসিকিউতে থাকার মতো প্রশ্ন। আর শিল্প বিপ্লবকে জনপ্রিয় করেছিল আর্নল্ড টয়েনবি, তিনি এটাকে জনপ্রিয় করেছিলেন, অক্সফোর্ডে একটা লেকচার দিয়েছিলেন তার মাধ্যমে। এবার শিল্প বিপ্লব প্রথম ইংল্যান্ডে দেখা দিয়েছিল, তারপর থেকে ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, রাশিয়া এইসব দেশে বিস্তার লাভ করে। আর্নেস্ট টয়েনবি প্রথম শিল্প বিপ্লবের শুরু বলে বর্ণনা করে 1760 খ্রিস্টাব্দকে। সেই সময় থেকে এই উৎপাদন বৃদ্ধি হয়েছিল সেগুলো বলেছে। তবে
ফমেন বলেছে 1780-কে শিল্প বিপ্লবের সম্ভাব্য তারিখ বলেছে। বিভিন্ন লোক বিভিন্ন এসপেক্টে বলেছেন। এবার ইংল্যান্ডের শিল্প বিপ্লব, কেন প্রথম ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল সেটা গুরুত্বপূর্ণ, কারণ ইংল্যান্ডের যে আবহাওয়া সেটা বস্ত্র বয়ন শিল্পের জন্য উপযোগী ছিল। কারণ সমুদ্রের যদি সাইডে থাকে তাহলে দেখবে বস্ত্র বয়ন শিল্প খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যেমন একটা এক্সাম্পল আমাদের যে গুজরাট, কেন হয়? কারণ গুজরাট সমুদ্রের ধারে অবস্থিত। কোয়েম্বাটুর কেন? কারণ সমুদ্রের ধারে অবস্থিত। তাহলে সমুদ্রের ধারে থাকলে সেই জায়গাতে বস্ত্র বয়ন শিল্প মানে তুলোর উৎপাদন ভালো হয়ে থাকে এবং ইন্ডাস্ট্রি গুলো তার মাধ্যমে অন্যান্য দেশে ট্রেড করতে পারে। এই জন্য গুজরাট, মহারাষ্ট্র এইসব জায়গাতে বস্ত্র বয়ন শিল্প খুবই মানে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এছাড়া ইংল্যান্ড ছিল উন্নত যোগাযোগ ব্যবস্থা, জল শক্তি, কয়লা, লোহা এইসবের খনিজ দ্রব্যের প্রাচুর্য ছিল। ফলে দেখো কাঁচামালও আছে, বাজারও আছে, মূলধনও আছে। তিনটে ইংল্যান্ডের কাছে ছিল। কাঁচামাল কেন? প্রচুর খনিজ সম্পদ রয়েছে। বাজার কেন? কারণ যেদিকেই তাকাবে সেদিকেই তাদের উপনিবেশ। মূলধন কি? এইসব উপনিবেশ থেকে প্রচুর পরিমাণে টাকা সে নিয়ে আসতো, মানে লুট করে আনতো। ফলে তিনটে ইংল্যান্ডের কাছে ছিল। এছাড়া চারিদিক থেকে যখন সমুদ্র দিয়ে যখন ঘেরা থাকার কারণে বিদেশিরা আক্রমণ করতে ভয় পেত, কারণ ইজিলি ল্যান্ড নেই যে ঢুকে যাবে, সমুদ্র দিয়ে কেউ এলে নজরে সবারই পড়বে। ফলে কেউ বিদেশি আক্রমণ থেকে প্রতিহত ছিল। শক্তিশালী নৌবাহিনী ছিল, ফলে কেউ নৌবাহিনীর মাধ্যমে অ্যাটাক করতেও পারতো না। এবার উন্নত বন্দরের কারণে ম্যানচেস্টার, লিভারপুল ওইসব শহরের উত্থান গড়ে ওঠে। এই জন্য ম্যানচেস্টারের প্রথম ম্যানচেস্টার বলা হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য। লিভারপুল এইভাবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি গ্রো করেছিল। এছাড়া এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকায় উপনিবেশ ছিল বলে বিক্রির বাজার তারা পেত, আর এইসব অঞ্চল থেকে তারা কাঁচামালও পেত। এরপরে ইউরোপের জনসংখ্যা বৃদ্ধি হলো, কারখানায় শ্রমিকের যোগানও পাওয়া গেল। এবার এখানকার যে সরকার দেশের ব্যবসায়ী এবং শিল্পপতিদের নানাভাবে সাহায্য করত এবং দেশীয় শিল্পকে সুরক্ষিত করার জন্য শুল্ক সংরক্ষণ নীতির মাধ্যমে বিদেশ, যেটা আমরাও দেখেছি আমাদের দেশীয় শিল্পের অবনতি হয়েছিল কেন? কারণ ব্রিটিশরা প্রচুর পরিমাণে শুল্ক বা ট্যাক্স আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল, সেই জন্য দেশীয় শিল্পের অবনতি। ওরা কি করতো? নিজের দেশের বাইরে থেকে কেউ এলে তাদের উপরে ট্যাক্স চাপাতো, ফলে বিদেশি পণ্যের উপরে করলে দেশীয় শিল্প সুরক্ষিত থাকবে। এবার কারিগরি বিদ্যার প্রসার হলো এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের ফলে শিল্প বিপ্লবের গতি বৃদ্ধি পেল। কৃষিতে নতুন পদ্ধতির আবিষ্কার হলো। কৃষি জমিকে ঘেরাও পদ্ধতিতে জলের অপচয় বর্ণন হলো। ক্রপ রোটেশন, ফসল ঘূর্ণন, মানে এবছর ধান হলে পরের বছর, 2 বছর ধান করার পরে 1 বছর কলাই চাষ করলে উর্বরতা বৃদ্ধি পায়, আমরা জানি। ড্রিলের মাধ্যমে বীজ বপন, ক্যানালের মাধ্যমে জলসেচ, ফলে উৎপাদন বৃদ্ধি পেল। এবার ইউরোপে ইংল্যান্ডের শিল্প বিপ্লবে 4টি বিপ্লব ছিল। একটা হচ্ছে জনসংখ্যা বিপ্লব, কৃষি বিপ্লব, বাণিজ্য বিপ্লব আর পরিবহন বিপ্লব। এই 4 ধরনের বিপ্লবের মাধ্যমে আমরা ইংল্যান্ডের শিল্প বিপ্লবটাকে বলতে পারি। আচ্ছা, এবার ফ্রান্সের শিল্প বিপ্লবের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের তুলনা কি? ফ্রান্স বেশি শক্তিশালী কিন্তু ইংল্যান্ডের থেকে ছিল শিল্প বিপ্লবের আগে। বলবে কেন? কারণ ফ্রান্সের মানে ফ্রান্সে এবার কারণ কি ছিল যে রাজার মানে ফ্রান্স অনেক শক্তিশালী ছিল, কিন্তু সমস্যা কি, যখন ফ্রেঞ্চ রেভলিউশন হলো অনেক শিল্প ধ্বংস হয়ে যায়, ফলে সেখানে আর শিল্প বিপ্লব হওয়ার সম্ভাবনা ছিল না। ফ্রান্সের মূলধনের অভাব ছিল না, কিন্তু ওই যে রাজারা যারা লুইরা ছিল সব মানে রাজ পরিবারের অতিমাত্রায় বিলাসিতা পড়েছি, আমলাদের শোষণ এবং যুদ্ধে অপরিমিত খরচ, প্রচুর তারা যুদ্ধতে খরচ করতো, ফলে সব টাকা শেষ। ইংল্যান্ডে কৃষির উন্নতি, ব্যবসা বাণিজ্যের প্রসার, মূলধন পরিমাণ বৃদ্ধি করে এবং শিল্পে তা বিনিয়োগ করে। আর ফ্রান্স এগুলো করেনি। ইংল্যান্ডে যে ভূমিদাস আর গিল্ড প্রথার অবসান ঘটে ইংল্যান্ডে, কিন্তু ফ্রান্সে সেগুলো ছিল, ফলে শ্রমিকের যোগান সহজ ছিল না। ফ্রান্স বড় বড় উপনিবেশ হারিয়ে ফেলে, আমরা দেখলাম নেপোলিয়ন হারার পরে উপনিবেশ সরে গেল, কিন্তু ইংল্যান্ডের তখন ঔপনিবেশিক আধিপত্য ছিল। ফ্রান্সের চেয়ে ইংল্যান্ডের বাজার দ্রুত গতিতে বেড়ে চলে। ফ্রান্সে হাতের তৈরি মূল্যবান পণ্য বাণিজ্য করতো, কিন্তু ইংল্যান্ড যন্ত্রে তৈরি করতো, ফলে কম দামে মার্কেটে আসতো। ও আমরা করেছি, মানে ইংল্যান্ডের খালের দৈর্ঘ্য বেশি ছিল, পুরো এখানে বলা আছে। ফ্রান্সের রাজা যে ক্যালন নিজের উদ্যোগে নিয়েছিল, নেপোলিয়ান গুলো শুরু করেছিল, ব্যাংক যেগুলো ছিল সেটাও ইংল্যান্ড ফ্রান্সকে সাপোর্ট সেভাবে করেনি, ইংল্যান্ড করেছিল। এগুলো আমরা পুরো কম্পারিজন আমাদের দেওয়া আছে। এবার কে কোনটা আবিষ্কার করেছিল এগুলো আমাদের এখান থেকে মেন কোশ্চেন আছে। যেমন জন কে ফ্লাইং শাটল বা উড়ন্ত মাকু আবিষ্কার করেছিল কাপড় বোড়ার জন্য, এগুলোই বেশি কোশ্চেন এসে থাকে। জন স্মিটন
লোহা গলানোর চুল্লি ব্লাস্ট ফার্নেস আবিষ্কার করেছিল জেমস হার্ভগ্রিন। স্পিনিং জেনি আবিষ্কার করেছিল। তাড়াতাড়ি 8 গুণ বেশি তাড়াতাড়ি কাপড় বুনতে পারতো কার্টরাইট। মিউল আবিষ্কার করেছিল কাপড় বোনার জন্য রিচার্ড আর্করাইট। জল শক্তি চালিত কাপড় বোনার জন্য ওয়াটার ফ্রেম আবিষ্কার করেছিল। এই জন্য রিচার্ড আর্করাইটকে টেক্সটাইল ইন্ডাস্ট্রির জনক বলা হয়ে থাকে। জেমস ওয়াটসন বাষ্প গঠিত ইঞ্জিন এর আবিষ্কার সময় করেছিল। সালগুলো মনে রাখতে হবে? না না, সাল মনে রাখতে হবে না, এগুলোর সাল লাগে না। এগুলো হচ্ছে শুধু কে কোনটা আবিষ্কার করেছিল সেটা মনে রাখলেই হবে। সালটা সিকোয়েন্স ওয়াইজ এর জন্য আমি দিয়ে রেখেছি, সাল লাগবে না, কে কোনটা আবিষ্কার করেছিল সেটা মনে রাখলেই হবে। জেমস ওয়াট বাষ্পচালিত ইঞ্জিন। ম্যাথু বোল্টন বোল্টন ইঞ্জিন আবিষ্কার করে। টেলফোর্ড এবং ম্যাকডাম পাথরকুচি এবং পিচ দিয়ে রাস্তা তৈরির কৌশল। ওই দেখো বিজ্ঞানীদের নাম রেড করা আছে আর আবিষ্কারগুলো ব্লু করা আছে, এই জন্য আমি কালারফুল করে রেখেছি। ফুলটন বাষ্পচালিত জলযান আবিষ্কার করেন। হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেছিল। এগুলো আমরা কম বেশি ছোটবেলা থেকে পড়েছি। এখানে নাম আর আবিষ্কারগুলো বলা আছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন বলতে এটাই আসে। এবার জার্মানির শিল্প বিপ্লব। জার্মানিও কনফেডারেশন অফ রাইনের পর থেকে উন্নতি করেছিল, কিন্তু আমাদের বিসমার্ক এগুলো হেল্প করেছিল। জার্মানির বাধা অনেক ছিল, রাজনৈতিক বিভাজন হয়েছিল, কেন্দ্রীয় মুদ্রা ছিল না, আইন ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না, তাহলে এগুলো খুব সমস্যা। উপনিবেশও ছিল না, মূলধনের অভাব ছিল। কিন্তু নেপোলিয়নের সময় কোড নেপোলিয়ন এই জায়গাতে আধুনিক চিন্তা ভাবনা নিয়ে এখানে প্রথম রেলপথের নির্মাণ করেন, এবং তারপর এর মাধ্যমে তোমার জোবেলরাইন যেটা ছিল তারা এগুলো বিনিময় হার চালু করার মাধ্যমে ফ্রান্সে ঢালাই লোহা অস্ত্র তৈরির কারখানা যেটাকে ক্র্যাপ কোম্পানি তৈরি করেছিল। এগুলো বলা আছে, তোমরা অলরেডি নোটসটা আমি দিয়েছি, পড়বে, রিডিং করলেই বুঝবে, কারণ এটা বোঝানোর মতো সেরকম কোনো ব্যাপার নেই। এবারে হাইপার ব্যাংক নির্মুখীকরণ করে, জমা রাখে, এগুলো ব্যাপার নেই। কার্টেল গঠন করে। টেলিগ্রাফ চালু হয় জার্মানিতে 1847, এটা পড়তে হয়। আর জার্মানির সেনাপতি ছিল ফন মোল্টকে। জার্মানির ভারী কারখানা তৈরি হয়। এগুলো পড়ার কিছু নেই, শুধু রিডিং পড়বে, কারণ এখানে বোঝার ব্যাপার কিছু নেই। রাশিয়ার শিল্প বিপ্লব এখানে পড়ে নেবে। বলসেবিক বিপ্লবের ফলে গোল্ডস্মিথ এক্সেট্রা এক্সেট্রা রয়েছে, পুরো জিনিসটা এখানে মেনশন করা আছে। আর শেষে তোমার কি আছে লাস্টটা, অর্থনীতিদের ইম্প্যাক্ট কি পড়েছিল, ফ্যাক্টরি আইন হয়েছিল, তাহলে এখান থেকে যারা একটা সমাজতন্ত্রবাদের উদ্ভব হয়। তারপর শিল্প বিপ্লবের ফলাফল, মানুষ এগুলো ব্যবহার করে নতুন জীবিকা তৈরি করে, শহর কেন্দ্রিক হয়, শ্রমিকদের জীবন কেমন ছিল, কিছু বই এখানে লেখা আছে যে বইগুলো আমাদের এখানে পড়তে হবে। পুঁজিবাদের উদ্ভব হয়, এক্সেট্রা এক্সেট্রা। ধনী আরো ধনী হয়। এবার কার্ল মার্কস এখান থেকে সমাজতান্ত্রিক নীতির প্রবক্তা করে, লেলিন আছে, এই ব্যাপার। পুরো জিনিসটা দেখো, এই শিল্প বিপ্লবে আমি এক্সট্রা কিছু আর বোঝানোর মতো যাচ্ছি না, কারণ এখানে বোঝানোর মতো কিছু নেই। এটা হচ্ছে রিডিং পড়বে, এটা রিডিং পড়লেই বুঝবে। আর এখানে যে ইনফরমেশন গুলো আছে, বিশেষ করে এখানে পড়ার মতো একটাই, সেটা হচ্ছে ফরাসি বিপ্লব বা শিল্প বিপ্লবের মধ্যে কে কোনটা আবিষ্কার করেছিল। আর 2-4টে ইনফরমেশন যেগুলো রেড কালার করা আছে, পড়লেই বুঝতে পারবে ইম্পর্টেন্ট কোনটা। ইম্পর্টেন্ট গুলো আমি মার্কিং করে কালার করে দিয়ে রেখেছি। কি বললাম, বোঝা গেল? তাহলে এটা জাস্ট ওটাই পড়বে। কিন্তু আমরা হচ্ছে পরের দিন আমরা যেটা এমসিকিউটা আলোচনা করব, ঠিক আছে? আর তোমরা আগেরটা ভালো করে রিভিশন করো, ঠিক আছে? রিভিশন করো, আমরা পরের দিন এর এমসিকিউটা শুরু করব। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, পরের দিন তোমরা কি পুরো একদম ফরাসি বিপ্লব থেকে এটা কি আরেকটা কি এমসিকিউ ক্লাস করবে পরের দিন? মানে এটা তো আমরা করবই, এটার এমসিকিউ তো করবই। আরেকটা কি ফরাসি বিপ্লব, নেপোলিয়ান, এর উপরে কি আরেকটা এমসিকিউ ক্লাস করবে, না নতুন যেগুলো আছে সেগুলোতে এগোবো? বলো। ওটা ইংলিশ ভার্সনে করিয়েছিলেন তো, একটা ওই আমাদেরকে সেই প্রথমে একটা দিয়েছিলেন ফরাসি বিপ্লব আর ওই নেপোলিয়নের উপরে, আচ্ছা আচ্ছা যে বাংলা version ছিল, ওইটা একটু পড়িয়ে দিলে ভালো আচ্ছা হতো।